আমি ফণীদেব ইনস্টিটিউশনের ইংরেজির শিক্ষিকা। We all know nowadays the world is suffering from the pandemic COVID-19. This fatal disease snatched away numerous human lives. All human beings, especially students, are worst sufferer in this pandemic. So this is our endeavor to teach them through online classes. আজকে এটা আমাদের সকলের কাছেই অবগত আছে, এই কোভিড-19 জন্য সারা বিশ্বই কিন্তু সাফার করছে। তবে সব থেকে বেশি সাফার কারা করছে না, আমাদের স্টুডেন্টরা। আর সেই কারণেই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, যাতে এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তাদেরকে আমরা কিছু হলেও শিক্ষা দান দিতে পারি। Though we are not habituated in this learning system, but in this situation there is no way. যদিও আমরা কেউই অভ্যস্ত নই, তাই তো এইভাবে অনলাইনের মাধ্যমে শিক্ষাদান, কিন্তু এছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। সো লেটস স্টার্ট গোয়িং টু লার্ন অ্যাবাউট ক্লজ। আজকে আমরা ক্লজ নিয়ে কিছু পড়ব। আচ্ছা, হোয়াট ইজ ক্লজ? তার আগে আমি তোমাদের বলি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ অ্যান্ড ফ্রেজ, দেখো আমি লিখছি, clause and phrase are both a group of words. Clause and phrase are both a group of words, but there is no finite verb in a phrase. But in a clause there is always a finite verb. কি লিখলাম? ক্লজ অ্যান্ড ফ্রেজ আর বোথ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ দুটোই কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দের সমষ্টি। কিন্তু ফাইনিট ভার্ব ফ্রেজে থাকে না, ক্লজে কিন্তু ফাইনিট ভার্ব মাস্ট থাকবেই। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হলো? তাহলে বেসিক ডিফারেন্সটা আমরা কি দেখলাম? ক্লজ আর ফ্রেজের মধ্যে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। দেখো একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি আরও তোমাদের ক্লিয়ার পিস অফ চক। Piece of chalk. This is a phrase. Why? Because in this group of words there is no finite verb. But when we write I want a piece of chalk, যখন আমি লিখছি I want a piece of chalk, this group of words, এটা কি হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল ক্লজ। হোয়াই? বিকজ ইন দিস গ্রুপ অফ ওয়ার্ডস উই ক্যান সি আ ফাইনিট ভার্ব, দ্যাট ইজ ওয়ান্ট। ক্লিয়ার? কি দেখলাম? যে ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না, ক্লজে ফাইনিট ভার্ব অবশ্যই মাস্ট। ঠিক আছে, নাও দ্য কোয়েশ্চেন মে অ্যারাইজ, হোয়াট ইজ ফাইনিট ভার্ব? এখন তোমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব আমি সংক্ষেপে লিখলাম এফভি। ফাইনিট ভার্ব ইজ লিমিটেড বাই person, sorry,
and number of a subject. And it changes its forms according to tenses. অর্থাৎ কি finite verb is limited by person and subject and number of a subject and it changes its forms according to tenses. অর্থাৎ কি বলছে finite verb limit. finite means limit. finite means limit. তো finite ভার্বটা কিসের দ্বারা সীমাবদ্ধ থাকছে? একটা সাবজেক্টের পার্সন আর নাম্বার। পার্সন তোমরা প্রত্যেকেই জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার মিনস সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আর এটার টেন্সের অনুযায়ী এর রূপের পরিবর্তন হয়। তাহলে আমাদের এইটুকু অবধি ক্লিয়ার হলো। বেসিক ডিফারেন্সটা আমরা দেখলাম ক্লজ আর ফ্রেজের। সেখানে আমরা দেখলাম কি না, সে ফাইনিট ভার্ব মাস্ট ক্লজে। এবার ফাইনিট ভার্বটা কি সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। এবার তো এতক্ষণে তো তোমরা বুঝে গেছো যে ক্লজ কি, হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনিট ভার্ব। তার আরও দু একটা এক্সাম্পল যদি লিখি তাহলে তোমাদের আরও সেই ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? She phoned me yesterday. Number 2, Partho is going to start a new business. তাহলে এই দুটোকে আমরা ক্লজ বলবো। কেন? কারণ এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে সেন্টেন্সটা গঠন হয়েছে, ফাইনিট ভার্ব আছে এখানে আর এক সাবজেক্ট। নেক্সটটাকেও তাই, এখানেও তাই, এখানে ফাইনিট ভার্ব আছে ইজ গোয়িং, গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে সেন্টেন্সটা গঠিত হয়েছে, ফাইনিট ভার্ব দেখতে পাচ্ছি, সাবজেক্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হলো ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস উইথ দ্য ফাইনিট ভার্ব। আই ডিফাইন ইউ ক্লাসিফিকেশন অফ ক্লজেস। এবার আমরা ক্লজের শ্রেণীবিভাগ 3 টাইপস। নাম্বার 1, প্রিন্সিপাল or independent clause. Number 2, subordinate or dependent clause. And the last one, coordinate clause. তাহলে কি বললাম? ক্লজ 3 টাইপস। নাম্বার 1, প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 2, সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 3, কোঅর্ডিনেট। কি বলেছিলাম? প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত, তাই না? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, অর্থাৎ যে ক্লজ দ্বারা নিজের অর্থ পরিষ্কারভাবে নিজেই প্রকাশ করতে পারে, যে ক্লজ তার নিজের অর্থ নিজেই পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে, কারোর উপর তার ডিপেন্ডেন্ট হতে হয় না, সেটাই হয়ে যায় প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট
অর্থাৎ যখন ক্লজ নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না, তাকে ডিপেন্ড হতে হবে, সে কারণে কিন্তু তার নাম সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট অর্থাৎ অধীনস্থ। কার অধীনস্থ হতে হবে? প্রিন্সিপাল ক্লজের। ঠিক আছে, সে কারণেই সেটা হয়ে যায় সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি বুঝলাম? প্রিন্সিপাল ক্লজ আমি সংক্ষেপে লিখলাম, প্রিন্সিপাল ক্লজ stands by itself, তাই তো? আর subordinate clause depends on principal clause। এবার এক্সাম্পল দিলে তোমরা একদম পরিষ্কার বুঝতে পারবে। আগে এইটুকু দেখে নাও। প্রিন্সিপাল ক্লজ স্ট্যান্ডস বাই ইটসেলফ, সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ হি নোজ ইংলিশ হি উইল get a good job। কি লিখলাম? as he knows English he will get a good job। তাহলে প্রথমে এটা একটা ক্লজ। কেন ক্লজ? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনিট ভার্ব আছে, একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, আবার এটা একটা ক্লজ। তো এবার যদি শুধু আমরা বলি as he knows English, যেহেতু সে ইংলিশ জানে, এবার সে যেহেতু ইংলিশ জানে সেটার দ্বারা কি কিছু বোঝা যাচ্ছে? কথাটা কি, অর্থটা কি, সেন্সটা কি ক্লিয়ার হচ্ছে? ইংলিশ জানে তো কি, আমরা কিছুই বুঝতে পারছি না। কিন্তু যখন হি উইল গেট আ গুড জব, একদম এটা ক্লিয়ার হয়ে গেল যে যেহেতু সে ইংলিশ জানে তাহলে সে একটা ভালো জব পাবে, তাই তো? তাহলে এই ক্লজটা কিন্তু শুধু যদি এটা বলা হতো হি উইল গেট আ গুড জব, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, একদম ক্লিয়ার সেন্স এখান থেকে আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্লজটা কি দাঁড়িয়ে গেল? এটা দাঁড়িয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ এর তো ডিপেন্ড হতে হচ্ছে না, কিন্তু এ কিন্তু এর উপরে ডিপেন্ড হচ্ছে। তাহলে এটা কি দাঁড়ালো? সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা যাচ্ছে যে যেহেতু যার দ্বারা বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশিত হয় সেটা হয়ে যায় প্রিন্সিপাল ক্লজ, আর যে ডিপেন্ড করে অন্য ক্লজের উপরে সে হয়ে যায় সাবঅর্ডিনেট। আরেকটা এক্সাম্পল লিখছি, দেখো। ইফ ইউ ওয়ার্ক হার্ড you will pass। অর্থাৎ কি লিখলাম? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস। তা শুধু যদি এটা বলতাম ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটার কি কোনো বাক্যটার অর্থ কি আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড হচ্ছে না। এবার যখন আমরা বলবো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, তাহলে বাক্যটার অর্থটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু অনলি ইউ উইল পাস যদি বলি তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সে কারণে আমরা বুঝতে কী হচ্ছে, যেহেতু এটা কার উপর ডিপেন্ড হচ্ছে? এর উপরে, তাহলে এই ক্লজটা কী হয়ে গেল? সাবঅর্ডিনেট ক্লজ। আর এ নিজের অর্থ নিজেই পরিষ্কারভাবে বলতে পারছে, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হলো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজে কি। নেক্সট লাস্ট কি আছে আমাদের? কোঅর্ডিনেট ক্লজ। is of the same rank as another and is connected by coordinating conjunction।
তাহলে কি দাঁড়ালো? এ কোঅর্ডিনেট ক্লজ ইজ অফ দ্য সেম র্যাঙ্ক অ্যাজ অ্যানাদার অ্যান্ড ইজ কানেক্টেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ কি, একটা সেন্টেন্সের মধ্যে যখন সমপদস্থ দুটো ক্লজ থাকবে, সমপদস্থ অর্থাৎ কি, কেউ কারোর উপরে কিন্তু ডিপেন্ড হবে না, দুটোই সমান পদের অধিকারী, শুধুমাত্র কী হবে, একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা তারা যুক্ত হবে। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল লিখছি, দেখো। লিখলাম হি ইজ পোর বাট হি উইল হেল্প ইউ। আমরা এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি, এই একটা, এটা একটা, তাই তো? দেখো যে দুটোই কিন্তু হি ইজ পোর, ক্লিয়ার, হি উইল হেল্প ইউ, তাহলে দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ দুটোই কিন্তু তাদের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করছে। তার মানে কেউ কারোর উপরে ডিপেন্ড হচ্ছে না। কি বলেছিলাম? যে সমপদস্থ, তাই তো? একটা সেন্টেন্সে সমপদস্থ যে দুটো ক্লজ থাকে, শুধুমাত্র তারা কি হলো, একটা এই কনজাংশন দ্বারা তারা শুধু যুক্ত হলো। বোঝা যাচ্ছে? তাহলে সেটা হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। সেরকম অনেকই আছে। আই অ্যাম অনেস্ট, and you are also honest. এখানেও তাই দেখতে পাচ্ছি, শুধুমাত্র একটা কোঅর্ডিনেট এই কনজাংশনটা দ্বারা তারা যুক্ত হচ্ছে। এই কোঅর্ডিনেট কনজাংশন এগুলো বিভিন্ন হয়, অ্যান্ড, বাট, সো, ফর, নাইদার নর, আইদার অর, এগুলো সমস্ত কিন্তু কনজাংশন হয়। ঠিক আছে? তাহলে আমরা ক্লজের শ্রেণীবিভাগটা দেখলাম, যেখানে তিনটে আছে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ স্ট্যান্ডস বাই ইটসেলফ, নিজের অর্থ পরিষ্কারভাবে স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড হবে, আর কোঅর্ডিনেট ক্লজে দুটো ক্লজই কিন্তু কেউই কারোর উপরে ডিপেন্ড হবে না, শুধুমাত্র তার একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। নাও আই ডিফাইন ইউ ডিফারেন্ট টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজেস। অর্থাৎ এই যে আমরা কি দেখলাম, ক্লজের ভাগ বললাম, যেখানে আমরা দেখতে পেলাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজকেও কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? নাম্বার 1, নাউন or nominal clause. Number 2, adjective or relative ক্লজ। আমি পুরো ক্লজ লিখছি না, আমি সিএল করে লিখে রাখছি। হ্যাঁ, অ্যান্ড নাম্বার 3, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, কি দেখলাম? নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কার ভাগ? সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। তো আজকে আমরা একটু নাউন ক্লজ নিয়ে শুধু আলোচনা করব। নাউন ক্লজকে কিন্তু রিলেটিভ ক্লজ, নমিনাল ক্লজও বলা হয়। আচ্ছা, নাউন ক্লজ কি? হোয়াট ইজ নাউন ক্লজ? নাউন ক্লজ কিন্তু নাউন আমরা কিন্তু প্রত্যেকেই জানি নাউন কি, তাই তো? সে একইভাবেই নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, অর্থাৎ নাউনেরই কাজ করে। এবার আমাদের দেখতে হবে, কি দেখতে হবে এবার নাউন ক্লজের কিন্তু আবার ব্যবহার আছে। ঠিক আছে? নাউন ক্লজের আবার ব্যবহার আছে। নাও উই উইল সি দ্য ইউজেস অফ নাউন ক্লজ। নাম্বার 1, subject to a verb. Number 2, object to a verb.
Number 3, preposition. Number 4, apposition. To a noun. Subject to a verb, object to a verb, object to a preposition আর apposition to a noun. এবার একটা একটা করে আমরা এক্সাম্পল দিয়ে আসি। That he is ill is known to all. সাবজেক্ট টু এ ভার্ব মানে কি, ভার্বের আগে ক্লজটা যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ, সাবজেক্ট টু এ ভার্ব। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব কি, ইজ নোন, তাই তো? তাহলে আমরা কি একটা সেন্টেন্স স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে ভার্বের আগে এই পুরো ক্লজটা কি হিসেবে কাজ করলো, সাবজেক্ট হিসেবে। ভার্বের আগে এই পুরো ক্লজটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটাকে আমরা কি বলবো, নাউন ক্লজের সাবজেক্ট টু এ ভার্ব। অর্থাৎ ভার্বের আগে যখন কোনো ক্লজ সাবজেক্ট হয়ে কাজ করবে সেটাই হয়ে যায় সাবজেক্ট টু এ ভার্ব। ক্লিয়ার? নেক্সট, অবজেক্ট টু এ ভার্ব, তাই তো? তার মানে কি, ভার্বের অবজেক্ট হয়ে কাজ করবে যে ক্লজটা, সেটাই হয়ে যায় নাউন ক্লজের অবজেক্ট টু এ ভার্ব। এক্সাম্পল লিখছি, দেখো, আই নো where she lives now. আমি জানি where she lives now। এখানে কোনটা ভার্ব দেখতে পাচ্ছি পরিষ্কার, নো। তাহলে আমরা কি জানি, ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হয়ে যায় অবজেক্ট, তাই তো? তাহলে এই পুরো ক্লজটা কি হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে সেটা কি হয়ে গেল, কি বললাম, যখন কোনো ক্লজ ভার্বের অবজেক্ট হয়ে কাজ করে তখন সেটা হয়ে যায় নাউন ক্লজে অবজেক্ট টু এ ভার্ব। ক্লিয়ার? তাহলে একটা সাবজেক্ট হয়ে হলো, একটা অবজেক্ট টু এ ভার্ব আমরা দেখলাম। নেক্সট আসছে অবজেক্ট টু এ প্রিপোজিশন। অবজেক্ট টু এ প্রিপোজিশন। এক্সাম্পল লিখছি, দেখো, ফর এক্সাম্পল, ইট ডিপেন্ডস অন how he does it. It depends on how he does it. তাহলে এখানে প্রিপোজিশন কোনটা, পরিষ্কার, অন। তাহলে কি হবে, প্রিপোজিশনের পরে যে ক্লজটা কী হিসেবে কাজ করছে দেখতে পাচ্ছি পরিষ্কার, অবজেক্ট হিসেবে, তাই তো? তাহলে প্রিপোজিশনের পরে এই যে ক্লজ যখন অবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা হয়ে যায় নাউন ক্লজের অবজেক্ট টু এ প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে আমাদের আর একটা বাকি থাকলো, লাস্ট, অ্যাপোজিশন টু এ নাউন। অ্যাপোজিশন টু এ নাউন অর্থাৎ কি, নাউনের বদলে যদি একটা ক্লজ বসে তাহলে তাকে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন বলা হয়। ঠিক আছে? নাউনের বদলে যদি একটা ক্লজ বসে। আর এখানে সাধারণত সাবজেক্ট হিসেবে কি বসে জানো, এখানে সাধারণত সাবজেক্ট হিসেবে বসে রিউমার। সাবজেক্ট হিসেবে সাধারণত এখানে কি বসতে পারে, সাবজেক্ট হিসেবে এখানে বসতে পারে রিউমার, নিউজ, রিপোর্ট, ফ্যাক্ট, এটসেট্রা।
সাধারণত সাবজেক্ট হিসেবে এগুলো বসে এখানে রিউমার, নিউজ, রিপোর্ট, ফ্যাক্ট এক্সেট্রা। এই ধরনের ক্লজগুলিতে সাধারণত সাবজেক্ট হিসেবে এগুলি বসে। এবার আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো। দ্য নিউজ that he has got prize gives me pleasure. The news that he has got prize gives me pleasure. তাহলে এখানে নাউন কোনটা? নিউজ। কি বলেছিলাম এই ক্লজে নাউন হিসেবে নিউজ, রিপোর্ট, রিউমার বলেছিলাম, ফ্যাক্ট এগুলো বসে। তাহলে এখানে নাউন কি দেখতে পাচ্ছি আমরা? নিউজ। এই যে দ্যাট হি হ্যাজ গট প্রাইজ, এই ক্লজটা, তাই তো, এটা কিন্তু নিউজটা কি বলে দিচ্ছে? হ্যাঁ, এই যে এই পুরো এই ক্লজটা, এটা নিউজটা কি আমাদের কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এই নিউজ, এই নাউনটা, আর এই দ্যাট হি হ্যাজ গট প্রাইজ এই ক্লজটা যদি একে অপরের বদলেও বসে, তাহলেও কিন্তু আমরা দেখব বাক্যের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হলো অ্যাপোজিশন টু এ নাউন। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটিভাবে নাউন ক্লজ শেষ হলো আজকে। নাউন ক্লজের আমরা দেখলাম ভাগগুলো, যে চারটে আছে: সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, আর অ্যাপোজিশন টু এ নাউন। আমাদের ক্লাস আমরা আজকে এখানেই তাহলে শেষ করছি। আমাদের আরও দুটো ক্লজ বাকি থাকলো, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যতটুকু তোমরা আজকে দেখলে, ভিডিওটা আবার বারবার করে দেখো বাড়িতে, আশা করি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থেকো।